বাংলায় কোনো শিল্প নেই, বাংলা শেষ, এখানে শুধু রাজনীতি হয়। গত কয়েক দশক ধরে এই কথাগুলো আমরা এতবার শুনেছি যে এটাই যেন আমাদের কাছে একমাত্র সত্যি বলে মনে হতে শুরু করেছে। যে রাজ্য একসময় ভারতের শিল্প ও অর্থনীতির রাজধানী ছিল, যেখান থেকে পুরো দেশ পথ চলত, হঠাৎ করে তার এই পতন হলো কেন? সবাই খুব সহজেই বলে দেয় খারাপ রাজনীতি বা ট্রেড ইউনিয়ন, কিন্তু শুধু রাজনীতিকে দোষ দিলে আসল সত্যিটা ঢাকা পড়ে যায়। এর পেছনে লুকিয়ে আছে দেশভাগ এবং অর্থনৈতিক বঞ্চনার এমন এক মর্মান্তিক ইতিহাস, যা নিয়ে জাতীয় স্তরে খুব কম মানুষই কথা বলেন। দেশভাগের সেই গভীর ক্ষত থেকে শুরু করে গত ৭০ বছরে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ার যন্ত্রণা, আর সেই ধ্বংসস্তূপ থেকে আজ নতুন পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের হাত ধরে বাংলার আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প। আজ আমরা জানব স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের সেই না বলা ইতিহাস। চলুন শুরু করা যাক। স্বাধীনতার ঠিক পরপর পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু আজকের মতো ছিল না। রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে বাংলা তখন এক স্বর্ণযুগ দেখছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, চিত্তরঞ্জন লোকোমোটিভ, কল্যাণী শহর আর খড়গপুরে দেশের প্রথম আইআইটি, শিক্ষায় এবং শিল্পে গোটা ভারতকে পথ দেখাচ্ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু এই উন্নতির চাকায় প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটা দিল দেশভাগ। ১৯৪৭ সালে যখন বাংলা দুভাগ হল, তখন শুধুমাত্র একটা ভূখণ্ড ভাগ হয়নি, বাংলার অর্থনীতির মেরুদণ্ডটা এক ধাক্কায় ভেঙে দেওয়া হয়েছিল। বাংলার সবচেয়ে বড় শিল্প ছিল জুট বা পাট শিল্প, কিন্তু দেশভাগের পর দেখা গেল এক অদ্ভুত সমস্যা। বেশিরভাগ পাটকল বা জুট মিলগুলো রয়ে গেল এপারে, হুগলি নদীর ধারে, আর যে জমিতে উন্নতমানের পাটের চাষ হতো তার প্রায় ৮০% চলে গেল ওপারে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে। কাঁচামালের অভাবে রাতারাতি ধুঁকতে শুরু করল বাংলার সবচেয়ে বড় শিল্প। এর পাশাপাশি ছিল এক বিশাল মানবিক সংকট। ওপার থেকে আসা লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের আশ্রয়, চিকিৎসা ও কাজের ব্যবস্থা করতে গিয়ে রাজ্যের কোষাগারে প্রবল টান পড়ল। পশ্চিম সীমান্তে পাঞ্জাব যতটা আর্থিক সাহায্য পেয়েছিল, ঐতিহাসিকদের মতে পূর্ব সীমান্তে বাংলা তার সিকি ভাগও পায়নি। আর কফিনের শেষ পেরেকটা পোতা হল ১৯৫২ সালে, যখন আনা হল ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি বা মাশুল সমতা নীতি। এই নীতির মানে হল বাংলা বা বিহারের খনি থেকে তোলা কয়লা বা লোহা দেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে একই পরিবহন খরচ পড়বে। সরকার বাকি খরচে ভর্তুকি দেবে। এর ফলে বাংলার সবচেয়ে বড় যে ভৌগোলিক সুবিধাটা ছিল, সস্তায় কাঁচামাল, সেটা আর রইল না। একজন শিল্পপতি তখন ভাবলেন, আমি বাংলায় কেন কারখানা করব? আমি তো আমার নিজের রাজ্যেই বাংলার কয়লা একই দামে পাচ্ছি। ঠিক এখান থেকেই শুরু হলো বাংলার শিল্পের আসল পতন। পুঁজিপতিরা মুখ ঘোরাতে শুরু করলেন, আর বাংলার বুকে জন্ম নিতে শুরু করল এক বিশাল অর্থনৈতিক শূন্যতা। মাশুল সমতা নীতি আর দেশভাগের পর যে বিশাল অর্থনৈতিক শূন্যতা তৈরি হল, তার সরাসরি প্রভাব পড়ল বাংলার সাধারণ মানুষের পেটে। একদিকে রিফিউজি সমস্যা, অন্যদিকে কমতে থাকা পুঁজি, সব মিলিয়ে রাজ্যে শুরু হলো তীব্র বেকারত্ব। আর এই বঞ্চনা এবং হতাশা থেকেই জন্ম নিল চরম ক্ষোভ। ৬০ ও ৭০-এর দশকে বাংলা এক উত্তাল সময়ের সাক্ষী হল। নকশাল আন্দোলন, ঘন ঘন সরকার বদল, আর কারখানায় কারখানায় শুরু হলো চরমপন্থী ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনগুলোর দাপট। যেখানে শিল্পের উন্নতির জন্য দরকার শান্তি আর স্থায়িত্ব, সেখানে বাংলার রোজকার ছবি হয়ে দাঁড়ালো ধর্মঘট, ঘেরাও আর লকআউট। এর ফল হলো মারাত্মক। বাংলার যে কারখানাগুলো একসময় গোটা ভারতের অহংকার ছিল, সেগুলো একের পর এক বন্ধ হতে শুরু করল। যেমন ধরুন, হুগলির সাহাগঞ্জে এশিয়ার অন্যতম বড় টায়ার কারখানা ডানলপ,
আসানসোলের বিখ্যাত সেন র্যালে সাইকেল কারখানা, প্যাকেজিং দুনিয়ার রাজা মেটাল বক্স কিংবা জেসপ এবং বেঙ্গল পটারিজের মতো বিশাল প্রতিষ্ঠানগুলো। হুগলি নদীর দুই ধারে মাথা উঁচু করে থাকা বড় বড় জুট মিলগুলোর সাইরেন চিরতরে স্তব্ধ হয়ে গেল। এমনকি উত্তরপাড়ার হিন্দুস্থান মোটরস, যেখান থেকে তৈরি হওয়া অ্যাম্বাসেডর গাড়ি একসময় পুরো ভারতের রাস্তা শাসন করত, দীর্ঘ রোগ ভোগের পর তারও পতন হলো এই অস্থিরতার হাত ধরেই। কারখানার গেটগুলোতে ঝুলতে লাগলো মূর্ছে ধরা তালা। আর এর ফলেই ঘটল বাংলার অর্থনীতির সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী ক্ষতি, যাকে বলা হয় ক্যাপিটাল ফ্লাইট বা পুঁজির পলায়ন। বারবার ধর্মঘট আর অশান্তির ভয়ে বড় বড় শিল্পপতি এবং বহুজাতিক কোম্পানিগুলো কলকাতা থেকে তাদের হেডকোয়ার্টার গুটিয়ে পাড়ি দিতে শুরু করল মুম্বাই বা দিল্লির দিকে। বাংলার মাটি থেকে বিনিয়োগ অনেক দূরে সরে গেল। এই ইতিহাসটা খুব যন্ত্রণার, কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝবেন এই পতনের দায়ে শুধু কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বা শুধু অধিকারের লড়াই করা শ্রমিকদেরও নয়। এই পতন ছিল দীর্ঘদিনের কেন্দ্রীয় বঞ্চনা, ঐতিহাসিক দুর্ভাগ্য আর টিকে থাকার মরিয়া লড়াইয়ের এক করুণ পরিণতি। কিন্তু রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। শিল্পের পতন হলেও স্বাধীনতার পর থেকে বাংলার বুকে এমন কিছু কাজ হয়েছে যা এই রাজ্যকে একেবারে খাদের কিনারা থেকে টেনে তুলেছে। 70 দশকের শেষ দিকে এবং 80 দশকে বামফ্রন্ট সরকারের অন্যতম বড় সাফল্য ছিল অপারেশন বর্গা বা ভূমি সংস্কার। গরিব চাষিদের হাতে জমির অধিকার তুলে দেওয়ার ফলে বাংলার কৃষিতে এক বিশাল বিপ্লব আসে। বড় বড় কারখানা যখন বন্ধ হচ্ছিল, তখন এই কৃষিক্ষেত্রই বাংলার গ্রামীণ অর্থনীতিকে শক্ত হাতে ধরে রেখেছিল। পশ্চিমবঙ্গ পরিণত হয়েছিল দেশের অন্যতম প্রধান কৃষিজাত রাজ্য হিসেবে। বর্তমান সময়ের দিকে তাকালে দেখব, সামাজিক সুরক্ষা বা সোশ্যাল ওয়েলফেয়ারের মডেলে বাংলা আজ এক নতুন দিশা দেখাচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রান্তিক মানুষের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার যে নীতি নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিকে এক দারুণ স্থায়িত্ব বা পারচেজিং পাওয়ার দিয়েছে। এটা কোনো রাজনৈতিক দান খয়রাতি নয়, এর পেছনে রয়েছে শক্ত অর্থনীতির যুক্তি। নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের গবেষণাও ঠিক এটাই প্রমাণ করে। অর্থনীতিতে একে বলা হয় মাল্টিপ্লায়ার এফেক্ট বা গুণক প্রভাব। বিষয়টা খুব সোজা। ধরুন, গ্রামের একজন গরিব মানুষের হাতে 1000 টাকা দেওয়া হলো। ধনী মানুষের মতো তিনি সেই টাকা ব্যাংকে জমিয়ে রাখবেন না। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারে গিয়ে চাল, ডাল বা বাচ্চার খাতা বই কিনবেন। সেই টাকাটা চলে গেল স্থানীয় মুদিখানার দোকানদারের কাছে। দোকানদার তখন পাইকারি বাজার থেকে জিনিস কিনবেন, আর পাইকারি বাজার কারখানায় নতুন জিনিসের অর্ডার দেবে। অর্থাৎ নিচের তলার মানুষের হাতে দেওয়া ওই সামান্য টাকাটা আসলে গোটা বাজারের বিক্রি, কারখানার উৎপাদন আর নতুন কর্মসংস্থানকে চাকার মতো ঘোরাতে শুরু করে। এর ফলে দারিদ্র্য দূর হয় এবং পুরো অর্থনীতি চাঙ্গা হয়। তবে সবচেয়ে বড় বদলটা চোখে পড়ছে ইনফ্রাস্ট্রাকচার বা ভারী পরিকাঠামোয়। 90-এর দশকের সেই ভাঙাচোরা রাস্তার বাংলা আজ অতীত। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের মেগা প্রজেক্টের হাত ধরেই আজ বাংলার যোগাযোগ এবং শিল্প ব্যবস্থার ভোল বদলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং রেল মন্ত্রকের সাহায্যে গঙ্গার নিচ দিয়ে আজ ছুটছে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। পণ্য পরিবহনে বিপ্লব আনতে ডানকুনি থেকে শুরু হয়েছে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর বা ইডিএফসি। এছাড়া 34 নম্বর জাতীয় সড়ক NH-12 এর সম্প্রসারণ এবং একাধিক বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি আরও বেশ কিছু মেগা প্রজেক্টে কাজ হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে গড়ে উঠেছে কল্যাণী এইমস এবং রাজারহাটে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস। উত্তরবঙ্গে বাগডোগরা বিমানবন্দরের নতুন বিশাল টার্মিনাল এবং পাহাড় কেটে সেবক রংপুর রেললাইন তৈরির কাজ যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনছে। পাশাপাশি গঙ্গা নদীর ওপর দিয়ে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত জাতীয় জলপথ 1 কার্গো বা পণ্য পরিবহনের নতুন রাস্তা খুলে দিয়েছে। অন্যদিকে পিছিয়ে নেই রাজ্য সরকারও। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জালের মতো ছড়িয়ে পড়ছে উন্নত স্টেট হাইওয়ে। যানজট কমাতে মা ফ্লাইওভার, বাটানগরের সম্প্রীতি ফ্লাইওভার আর উত্তরবঙ্গে দীর্ঘতম জয়ী সেতু তৈরি হয়েছে। শুধু রাস্তা নয়, শিল্পের ক্ষেত্রেও তৈরি হচ্ছে একাধিক মেগা প্রজেক্ট।
একদিকে বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনি, প্রস্তাবিত তাজপুর গভীর সমুদ্রবন্দর, অন্যদিকে এশিয়ার বৃহত্তম চর্মনগরী বানতলা লেদার কমপ্লেক্সের বিশাল সম্প্রসারণ। এর পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২,০০০ কোটি টাকার বিনিয়োগে গড়ে উঠছে জঙ্গলমহল ইন্ডাস্ট্রিয়াল সিটি বা বিশাল শিল্প তালুক। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে সরাসরি বিমান যোগাযোগ বাড়িয়েছে অন্ডাল বিমানবন্দর। শুধু কলকাতাতেই নয়, দুর্গাপুর, শিলিগুড়ি ও মালদহের মতো দ্বিতীয় স্তরের শহরগুলোতেও গড়ে উঠছে নতুন আইটি পার্ক। আর নিউ টাউনে মাথা তুলে দাঁড়ানো নতুন প্রজন্মের আইটি হাব সিলিকন ভ্যালি প্রমাণ করছে যে বাংলা আবার বড় শিল্পের জন্য প্রস্তুত হচ্ছে। যদি আরও প্রমাণ চান, তবে কোনো স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে ধরে যেতে থাকুন। দেখবেন আপনার চারপাশে অনেক ছোট বড় কলকারখানা নতুন করে তৈরি হয়েছে। আজকাল ইন্টারনেট খুললেই পশ্চিমবঙ্গের নামে প্রচুর নেতিবাচক খবর বা নেগেটিভ ন্যারেটিভ চোখে পড়ে। সোশ্যাল মিডিয়ার যুগে অর্ধেক সত্যি বলে মানুষের মনে একটা ধারণা তৈরি করা হচ্ছে যে বাংলা শেষ। কিন্তু ভারত সরকারের নিজস্ব পরিসংখ্যান বা ডেটা ঠিক কী বলছে? চলুন সংখ্যা দিয়ে ইন্টারনেটের সবচেয়ে বড় কিছু মিথ বা গুজবের আজ পোস্টমর্টেম করা যাক। ইন্টারনেটে সবচেয়ে বেশি যে গুজবটা ছড়ানো হয় তা হলো গত কয়েক বছরে বাংলা থেকে নাকি ৭,০০০ কোম্পানি পাত্তাড়ি গুটিয়েছে। কিন্তু এই ৭,০০০ কোম্পানি আসলে কারা জানেন? এগুলোর বেশিরভাগই ছিল শেল কোম্পানি বা দীর্ঘদিন ধরে কোনো কাজ না করা মৃত কোম্পানি। ভারত সরকার যখন সারা দেশ জুড়ে এই ধরনের জাল বা মৃত কোম্পানি বাতিল করার সাফাই অভিযান চালায়, তার মধ্যেই পড়ে এই সংখ্যাটা। অর্থাৎ এটা কোনো রানিং বা চলতে থাকা কোম্পানির বাংলা ছেড়ে পালানো নয়। আর এর উল্টো দিকের সত্যিটা হলো, ঠিক ওই একই সময়ে পশ্চিমবঙ্গে নতুন করে প্রায় ১ লক্ষেরও বেশি 1 লাখ প্লাস নতুন কোম্পানির রেজিস্ট্রেশন হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আরে খাতায় কলমে তো অনেক রেজিস্ট্রেশনই হয়, গ্রাউন্ড জিরো বা বাস্তবে কি তারা আদৌ কোনো কাজ করছে? খুব লজিক্যাল প্রশ্ন, আর এর উত্তরটা লুকিয়ে আছে রাজ্যের জিএসটি কালেকশনে। যদি এই কোম্পানিগুলো মাটিতে দাঁড়িয়ে কাজ নাই করত, কোনো উৎপাদন বা কেনাবেচা নাই হতো, তাহলে রাজ্যের জিএসটি সংগ্রহ প্রতি বছর এমন রেকর্ড হারে বাড়ছে কোথা থেকে? এই নতুন রেজিস্ট্রেশনগুলো কোনো ভুতুড়ে কোম্পানি নয়, এর মধ্যে রয়েছে হাজার হাজার নতুন স্টার্টআপ, আইটি ফার্ম, লজিস্টিক কোম্পানি এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট, যারা শুধু খাতায় কলমে আটকে নেই, বরং বাস্তবে মাটিতে দাঁড়িয়ে কাজ করছে এবং রাজ্যের ছেলেমেয়েদের রোজগারের সুযোগ করে দিচ্ছে। দ্বিতীয় মিথ হল বাংলায় নাকি কোনো শিল্প হচ্ছে না এবং অর্থনীতি থমকে আছে। অথচ ডেটা বলছে ২০২৪-২৫ আর্থিক বছরে পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বৃদ্ধির হার ছিল ৭.৩% বা 7.3%, যা সারা ভারতের জাতীয় গড় ৬.২% বা 6.2%-এর চেয়েও বেশি। এরপর আসি আইটি বা তথ্য প্রযুক্তি খাতে। বলা হয় কলকাতার আইটি সেক্টর নাকি মৃত, অথচ সরকারি পরিসংখ্যান বলছে গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ থেকে সফটওয়্যার এক্সপোর্ট বা রপ্তানি ৮,০০০ কোটি টাকা থেকে বেড়ে আজ ৪০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর যে এমএসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প যে কোনো রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড, ভারত সরকারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সেখানে বর্তমানে প্রায় ৯০ লক্ষেরও বেশি ইউনিট নিয়ে পশ্চিমবঙ্গ আজ গোটা দেশের মধ্যে অন্যতম শীর্ষস্থানে বসে আছে। হ্যাঁ, এই বিপুল পরিমাণ ইউনিট এবং কর্মসংস্থান প্রমাণ করে যে ছোট ও মাঝারি শিল্পে বাংলা কতটা দাপটের সাথে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, একথা সত্যি যে আমাদের আরও অনেক দূর যেতে হবে। আমাদের মেধা পাচার বা ব্রেইন ড্রেন আটকাতে আরও বেশি সংখ্যায় ভালো বেতনের কর্পোরেট চাকরি দরকার। সমস্যাগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু বাংলা শেষ বা বাংলায় কিছুই হচ্ছে না এই কথাটা সম্পূর্ণ ভুল এবং একটা নির্জলা মিথ। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অতীতের রাজনৈতিক অস্থিরতা আর দেশভাগের ধাক্কা সামলে বাংলা আজ আবার নিজের পায়ে দাঁড়াচ্ছে। সত্যিটা সবার জানা দরকার, তাই অন্ধভাবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির খবর বিশ্বাস না করে সরকারি ডেটার উপর ভরসা রাখুন। ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও পশ্চিমবঙ্গের এই আসল ছবিটা জানতে পারে। আপনার কি মনে হয় বাংলার এই ঘুরে দাঁড়ানো নিয়ে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর ডেটা এবং তথ্য সমৃদ্ধ এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন আর বাংলার উপর ভরসা রাখবেন।